আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এখন থেকে যে কোনো ব্যাংকের এমডি বা সিইও হতে পারবেন। ব্যাংকের এমডি ও সিইও নিয়োগ সংক্রান্ত নীতিমালায় নতুন এই বিধান যুক্ত করে বাংলাদেশ ব্যাংক একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও হওয়ার জন্য নিজের নিয়ন্ত্রক সংস্থায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর হতে হবে প্রথম শ্রেণী বা সমমানের কর্মকর্তা এবং জাতীয় বেতন কাঠামোর দ্বিতীয় গ্রেডভুক্ত। ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই প্রথম ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের জন্য সুযোগ তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ব্যাংকের এমডি ও সিইও হতে পারবেন। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড হয়েছে, এছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ৬টি মামলা করেছে দুদক। মামলাগুলোই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। ৩ মামলার রায় হলো আজ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে বিতরণ করা মোট ঋণের ৩৫.৭৩% খেলাপিতে পরিণত হয়েছে, যা ব্যাংক খাতে ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে খেলাপি ঋণের পরিমাণ ৬,৪৪,৫১৫ কোটি টাকা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। প্রতি ৩ মাস পর পর খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যাতে ব্যাংক খাতে হাসিনা সরকারের ১৫ বছর ধরে লুটপাটের চিত্র হিসেবেই দেখা হচ্ছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা, যা সে সময় মোট ঋণ বিতরণের প্রায় ১৭%। বছরের ব্যবধানে খেলাপি প্রায় ৩ গুণ বেড়েছে। এখানে অনেকগুলো কারণ আছে, যেটা হচ্ছে ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি, রাইট অফ, পুনঃতফসিলকৃত ও অর্থ ঋণ আদালতে আটকে থাকা ঋণ সহ ডিস্ট্রেস অ্যাসেট মিলিয়ে দুর্দশাগ্রস্ত ঋণ আরও বাড়তে পারে। লোনগুলো যদি খেলাপি হয়ে যায়, অর্থাৎ স্টাক আপ হয়ে যাওয়া, লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা, যদি আমি ফিরে না আসে, তাহলে তো আমি এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না। আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না, যেটা পুরো অর্থনীতির জন্য আসলে এটা ক্ষতির কারণ হয়। যে বিতরণকৃত ঋণের ৩৫.৭৩%ই মন্দা ঋণে পরিণত হওয়ায় দেশের ব্যাংক খাত নাজুক অবস্থায় পড়েছে। এমন বাস্তবতায় আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের কথা বলছেন বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার জ্ঞাত আয় বহির্ভূত হলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে 2টি লকার ভেঙে স্বর্ণালংকারগুলো জব্দ করে এনবিআর। দর্শক, অভিযান চালিয়ে 2টি লকার ভেঙে স্বর্ণালংকারগুলো জব্দ করে এনবিআর। সুমাইয়া খানের রিপোর্ট। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা 2টি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযানে থাকা দুদক কর্মকর্তা জানান, যে লকারগুলোর মালিকানায় ছিলেন শেখ হাসিনা, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও হাসিনার ছোট বোন শেখ রেহানা।
আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে। দুদক কর্মকর্তা জানান, এ বিষয়ে তদন্ত করছে সংস্থাটি, যার যথাযথ নথি না পেলে আবারও মামলা হবে অভিযুক্তদের নামে। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় 751 এবং 753 নম্বর লকার দুটি ছাড়াও পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় 128 নম্বর লকারেও তল্লাশি চালানো হয়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট দুটি লকারে, অগ্রণী ব্যাংকের দুটি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এই অভিযানটি পরিচালিত হয় দুদকের মামলার ভিত্তিতে, যাতে সহায়তা করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও আদালত। ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে চালু হলো স্মার্ট সাবমিশন সিস্টেম SSS। ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে যৌথভাবে এর উদ্বোধন করে দেশের 2 স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই। এর ফলে পুঁজিবাজার আরও তথ্য সমৃদ্ধ হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে আশা বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। এতদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো আলাদা আলাদাভাবে উভয় স্টক এক্সচেঞ্জে কাগজে বা হার্ড কপি আকারে তথ্যপত্র জমা দিত। পাশাপাশি বোর্ড সভা অনুষ্ঠানের 30 মিনিটের মধ্যে ত্রৈমাসিক, বার্ষিক ও আর্থিক গুরুত্বপূর্ণ আপডেটগুলো ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমেও পাঠাতে হতো। এ জটিলতা ও সময় সাপেক্ষ প্রক্রিয়া দূর করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে চালু হলো স্মার্ট সাবমিশন সিস্টেম SSS। নতুন এ ব্যবস্থায় প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সমস্ত নথি অনলাইনে জমা দিতে পারবে কোম্পানিগুলো। পুঁজিবাজার সংশ্লিষ্টরা নতুন এ ব্যবস্থাকে দেখছেন অটোমেশনের পরবর্তী ধাপ হিসাবে। আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যেটা বলবো যে ডাটার, আমরা সবাই জানি যে ডাটা কালেকশন ইজ দ্য ফার্স্ট স্টেপ, দেন ডাটা প্রিজার্ভেশন, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ডাটা ক্যাপিটালাইজেশন। ডিএসই চেয়ারম্যান বলছেন, তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি পুঁজিবাজারের বাইরে থাকা কোম্পানিগুলোকেও এমন জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। পাবলিক ইন্টারেস্ট কোম্পানি যদি নন লিস্টেডও হয়, তাদেরকেও যদি এই ধরনের রেগুলেটরি সাবমিশনের মধ্যে আনা যায় এফআরসির সহযোগিতায়, আমার মনে হয় যে আমরা যে সামনের দিনে লিস্টিং প্রক্রিয়াটাকেও সহজীকরণ করতে পারবো। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, আগামীর পুঁজিবাজার হবে সম্পূর্ণ পেপারলেস ও আরও তথ্য সমৃদ্ধ। বিলিভেবল ফাইন্যান্সিয়াল ডেটা, অ্যাকাউন্টেবল ফাইন্যান্সিয়াল ডেটা, এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এক ধরনের জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি এনশিওর করবে। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সি প্রজেক্ট ফর দ্য রেগুলেটর, এগুলো হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট ফর দ্য রেগুলেটর, একটা কর্পোরেট কালচারকে ক্রিয়েট করতে গেলে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীরা বাজারের উপর এমনিতেই আস্থা পাবে বলেও উল্লেখ করেন এই কমিশনার। ইটস এ স্টার্ট অফ দ্য গ্রেটার সাকসেস, গ্রেটার ডিজিটালাইজেশন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 625 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 50,185 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক 128 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,056 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,520 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,889 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 25 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 313 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85,923 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.05 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,026 পয়েন্টে।